সাইমুম সিরিজ ৭ তিয়ান শানের ওপারে পর্ব ৬। উরুমচির প্রাণকেন্দ্রে একটা ৩ তলা ভবনের ভূগর্ভস্থ কক্ষ। সময় তখন সকাল। কক্ষের একপাশে চেয়ারে বসে আছে হাসান তারিক, আবদুল্লায়েব এবং আহমদ ইয়াং। কক্ষের মাঝখানে একটা লোহার চেয়ারে বসে আছে ফেংফাস, ফ্রয়ের উরুমচি জোনের প্রধান। তার হাত দুটি চেয়ারের সাথে বাঁধা। কক্ষে পায়চারি করছে ইউসুফ চিয়াং। ইউসুফ চিয়াং সিংকিয়াং এম্পায়ার গ্রুপের প্রধান। ফেংফাস গতরাতে ধরা পড়েছে এম্পায়ার গ্রুপের হাতে। মেইলিগুলির অফিস থেকে হাসান তারিক ফিরে আসার পর এম্পায়ার গ্রুপ গত কয়েকদিনে হন্যে হয়ে ঘুরছে জেনারেল বরিসের সন্ধানে। হাসান তারিক মেইলিগুলির কাছ থেকে হোটেল সিংকিয়াংয়ে জেনারেল বরিস অর্থাৎ আলেকজান্ডার বরিসভের একটা স্যুটের সন্ধান পেয়েছিল। এছাড়া মেইলিগুলি উরুমচির নাগরিক রেজিস্ট্রেশন অফিসেও জেনারেল বরিসের ঠিকানার খোঁজ করতে বলেছিল। হাসান তারিক মেলিগুলির অফিস থেকে ফিরে আসার পরদিনই ইউসুফ চিয়াং এবং আহমাদ ইয়াং ছুটে গিয়েছিল হোটেল সিংকিয়াংয়ের উদ্দেশ্যে, কিন্তু আলেকজান্ডার বরিসভের নামে কোনো রিজার্ভ স্যুট পায়নি। এরপর তারা রিজার্ভেশন ইন্ডেক্স ফাইল থেকে গত ১৫ দিনের গেস্ট চার্ট বের করে নেয়। তালিকায় পেয়ে যায় আলেকজান্ডার বরিসভের নাম। মাত্র ২ দিনের জন্য রুম রিজার্ভ করেছিল। ফাইল ইন্ডেক্স থেকে জেনারেল বরিসের লোকাল অ্যাড্রেস নিয়ে হতাশ হল ইউসুফ চিয়াং। এটা পুরনো অ্যাড্রেস, এখান থেকে সে আগেই পালিয়েছে। হাসান তারিকরা উরুমচি পৌঁছার পরদিনই এই ঠিকানায় তারা জেনারেল বরিসের সন্ধানে যায়, কিন্তু পায়নি। কাশগড় থেকে লাল সংকেত পেয়েই সম্ভবত সে এ ঠিকানা হতে পালিয়ে যায়। হোটেল সিংকিয়ান থেকে হতাশ হয়ে ফিরে এসেছিল ইউসুফ চিয়াংরা। এর পরদিন তারা যায় উরুমচির নাগরিক রেজিস্ট্রেশন অফিসে। বিরাট অফিস। ইউসুফ চিয়াং খোঁজ খবর নিয়ে জানল নাগরিক রেজিস্ট্রারটি এবং সংশ্লিষ্ট ফাইল অফিসের বড় কর্তার সেফ কাস্টডিতে থাকে। ওখানে পৌঁছা দ্রুহ ব্যাপার। ইউসুফ এ ব্যাপারটা নিয়ে নাগরিক রেজিস্ট্রেশন অফিসের এম্পায়ার গ্রুপ ইউনিটের সাথে আলোচনা করে। তারা আশ্বাস দেয় যে তারাই এটা হাত করতে পারবে, না পারলে পরে অন্য ব্যবস্থার কথা চিন্তা করা যাবে। ওরা গতকাল জেনারেল বরিস অর্থাৎ আলেকজান্ডার বরিসভের নাগরিক রেজিস্ট্রেশন দরখাস্তের ফটোকপি ইউসুফ চিয়াংকে পৌঁছে দিয়ে গেছে। নাগরিক রেজিস্ট্রেশন দরখাস্তেও জেনারেল বরিসের সেই পুরনো ঠিকানাটাই দেয়া। তবে এক্ষেত্রে তারা হতাশ হলেও দরখাস্তের সাক্ষী হিসেবে ফেংফাসের নাম এবং তার ঠিকানা তারা পেয়ে যায়। ঠিকানা পাওয়ার পর গত রাতেই তারা ওই ঠিকানায় ছুটে যায়। ঠিকানাটা ছিল ফেংয়ের বাড়ির। বাড়িতে গিয়ে ফেংকে পেয়ে যায়। ধরে এনে এম্পায়ার গ্রুপের এই ঘাঁটিতে তাকে তোলা হয়েছে। ইউসুফ তাকে জিজ্ঞাসাবাদ করছে। গত আধা ঘণ্টার জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছুই আদায় করা যায়নি। ইউসুফ চিয়াং বলল, তাহলে তুমি বলতে চাও কিছুই জানো না তুমি? তোমাকে উরুমচির প্রধান বানিয়েছে ঘোড়ার ঘাস কাটার জন্যে? বিশ্বাস করুন, আসলেই আমাদের কোনো কাজ নেই। মিথ্যা কথা। বিশ্বাস করুন, মিথ্যা নয়। আগে আমাদের অর্থ আসত মস্কো থেকে। এখন মস্কোতে বিরোধী গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হবার পর আমাদের অর্থের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখানকার রেড ড্রাগন গ্রুপের কাছ থেকে ধার করে এখন আমরা চলছি। এরকম চললে ২-১ মাসের মধ্যে আমাদের অফিসও ছেড়ে দিতে হবে। কেন? জেনারেল বরিসের কাছে তো অনেক টাকা। সে তো বিরাট কাফেলা নিয়ে এসেছে। বিশ্বাস করুন, জেনারেল বরিস কোনো টাকা নিয়ে আসেনি, কিছু সোনা নিয়ে এসেছে। কিন্তু চীনে ওগুলোর কোনো বাজার নেই। ওইরকম তাল তাল সোনা বিক্রি করতে গেলেই সে ধরা পড়বে। কালোবাজারই একমাত্র ভরসা, কিন্তু এজন্য সময় লাগবে। তুমি তো অনেক কিছু জানো। জেনারেল বরিসের সন্ধান জানো না? এটা মিথ্যা কথা। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। নাগরিক রেজিস্ট্রেশন অফিসে নিয়ে যাবার দিন ওই একবারই তাকে দেখেছি। আর থামলে কেন? ও কিছু নয়। শোনো ফেংফাস, আমাদের বোকা সাজিও না। তুমি সব জানো, আমাদের কাছে মিথ্যা বলছ। কঠোর কণ্ঠে বলল ইউসুফ চিয়াং। আসলে ফেংফাস লোকটা ভীতু। ইউসুফ চিয়াংয়ের এ ধমকে সে ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে রইল। আহমদ ইয়াং বলল, ইউসুফ ভাই, ও ধাড়ি ইঁদুর। ও সহজে মুখ খুলবে না। শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে সে। ওকে ছাদে টাঙান। ইউসুফ চিয়াং বলল, শুনলে তো ফ্যাং, আমাকে তুমি বাধ্য করো না। জানি তোমার ছেলে আছে, স্ত্রী আছে। ফেংফাস এবার হাউমাউ করে কেঁদে ফেলল। বলল, আমাকে আপনারা বিশ্বাস করুন, আমি বেশি কিছু জানি না। সম্প্রতি রেড ড্রাগন গ্রুপের কাছ থেকে জেনারেল বরিস
নতুন একটা বাড়ি কিনেছে। ওই বাড়িতে শুধু একবার আমি গেছি। বেশ তো, একবার গেলেই চলবে, বলো সে ঠিকানা। বলে ইউসুফ চিয়াং এক টুকরো কাগজ এবং একটি কলম এগিয়ে দিল তার দিকে। ফেংফাস সুবোধ বালকের মতো ঠিকানা লিখে দিল। ঠিকানার উপর চোখ বুলাতে বুলাতে ইউসুফ চিয়াং বলল, দেখো, ঠিকানায় যদি কিছু না পাই তাহলে বুঝতেই পারছ। বলে ইউসুফ চিয়াং কাগজের টুকরাটা পকেটে রেখে হাসান তারিকের দিকে চাইল। হাসান তারিক বলল, দেরি নয়, এখনই আমরা যাব। এই সময়ে ফ্যানফাস তার মুখটা ঘুরিয়ে ইউসুফ চিয়াংয়ের দিকে চেয়ে বলল, ও, বাড়ির পশ্চিম পাশে পাঁচিলের সাথে লাগানো একটা পায়খানা আছে। আসলে ওটা পায়খানা নয়, ওই বাড়িতে আসা যাওয়ার ভূগর্ভস্থ পথের ওটা গোপন দরজা। ইউসুফ চিয়াং ফ্যাংফাসের পিঠ চাপড়ে তাকে ধন্যবাদ জানাল। ভূগর্ভস্থ কক্ষ থেকে সবাই বেরিয়ে এল। ইউসুফ চিয়াং কক্ষের দরজায় তালা লাগিয়ে সবার পিছে পিছে ওপরে উঠে এল। হাসান তারিক, আবদুল্লায়েব, ইউসুফ চিয়াং এবং আহমদিয়াং যখন জেনারেল বরিসের সন্ধানে ওই ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করল তখন সকাল 7টা। হাসান তারিক বলল, জেনারেল বরিসের ঘাঁটিতে হানা দেবার এটাই উপযুক্ত সময়। ওরা সাধারণত সারা রাত জেগে এই সময়টায় বিছানায় পড়ে থাকে। আল্লাহ ভরসা, দোয়া করুন আমাদের উদ্দেশ্য আল্লাহ যেন সফল করেন, বলল ইউসুফ চিয়াং। মুসা ভাইকে তো ওরা ওখানে নাও রাখতে পারে, বলল আবদুল্লায়েব। হ্যাঁ, তা হতে পারে। আমরা জেনারেল বরিসকে পেলে মুসা ভাইকেও পেয়ে যাব। 15 মিনিটের মধ্যেই ওরা এলাকায় পৌঁছে গেল। ইউসুফ চিয়াং ও আহমদিয়াং গাড়ি থেকে নেমে দেখতে গেল। কিছুক্ষণ পর ওরা ফিরে এসে বলল, বাড়িটা আমরা দেখে এসেছি, গাড়ি আর যাবে না, এখানেই রেখে যেতে হবে। গাড়ি থেকে নেমে ওরা ইট বিছানো সরু গলি পথ ধরে প্রায় 100 গজ এগিয়ে যাবার পর একটা ফাঁকা উঠানের মুখোমুখি হল। ছোট উঠানটা পেরুলেই 2 তলা বিরাট বাড়ি, সামনেই বিরাট দরজাওয়ালা ঘর। বুঝাই যায় ওটা গেট রুম। সামনে প্রাচীর নেই, কিন্তু বাড়ির পেছনটা প্রাচীর ঘেরা। দুদিক থেকে প্রাচীর এসে ওই গেট রুমে মিশেছে। গেট রুমের দরজাটা বন্ধ। হাসান তারিকরা অনেকক্ষণ দাঁড়াল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। হাসান তারিক ইউসুফ চিয়াংয়ের দিকে চেয়ে বলল, আমরা সামনে দিয়েই ঢুকব, কিন্তু একজন পশ্চিম দিকে পাঁচিলের পেছনে যাওয়া দরকার। ইউসুফ চিয়াং আহমদ ইয়াংয়ের দিকে চেয়ে বলল, তুমি যাও। হাসান তারিক বলল, সামনে দিয়ে নয়, এই রাস্তা হয়ে দক্ষিণ দিকটা ঘুরে পাঁচিলের পেছনে গিয়ে দাঁড়াবে, যেখানে দরজা পাবে সেইখানে। আমরা না ডাকা পর্যন্ত সরবে না। তোমার দায়িত্ব হবে ওই পথে কাউকে পালাতে না দেয়া। আহমদিয়াং চলে যাবার পর ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করার পর হাসান তারিক বলল, আমরা যেতে পারি এবার। বলে হাসান তারিক আগে আগে চলল। তার পেছনে আবদুল্লায়েব এবং ইউসুফ চিয়াং। তাদের সকলের হাত জ্যাকেটের পকেটে রিভলভারের উপর রাখা। হাসান তারিক দরজার সামনে মুহূর্তকাল দাঁড়াল। তারপর বাম হাতে দরজায় পর পর 3 বার টোকা দিল। কোনো সাড়া নেই। আবার টোকা দিল হাসান তারিক। না, কোনো সাড়া নেই। পকেট থেকে ডান হাতে রিভলভার বের করে নিয়ে বাম হাতে দরজায় চাপ দিল। একটু চাপ দিতেই দরজা ফাঁক হয়ে গেল। একটু দরজা খোলা। বিস্মিত হাসান তারিক এবার ঠেলা দিয়ে দরজা খুলে ফেলল। খুলেই তার চক্ষু স্থির হয়ে গেল। রক্তে ভাসছে খড়। একজন মহিলা ও একজন পুরুষের রক্তাক্ত লাশ মেঝেয়ে পড়ে আছে। রিভলভার বাগিয়ে তারা 3 জনই ঘরের ভেতর ঢুকে গেল। গেট লাগিয়ে দিয়ে গেট রুম পার হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির ভেতর আরও 8টি লাশ তারা পেল। সিঁড়ি দিয়ে ভূগর্ভস্থ করিডোরেও তারা ঢুকল। করিডোরের দুপাশের রুমগুলো উকি মেরে দেখল, কেউ কোথাও নেই। অবশেষে করিডোরের পশ্চিম প্রান্তে আরেকটি সিঁড়ি দিয়ে উঠে পেল দরজা। দরজা খুলে পাঁচিলের বাইরে গিয়ে হাজির। আহমদ ইয়াং ট্রিগারে চাপ দিয়ে ফেলেছিল আর কি। অন্ধকার থাকলে আর রক্ষা ছিল না। হাসান তারিক আহমদ ইয়াং সহ সবাইকে আবার ভেতরে প্রবেশ করতে বলল। ইউসুফ চিয়াং বলল, আর ভেতরে ঢুকে লাভ কি? হাসান তারিক বলল, না, বাড়িটি যেভাবে ছিল সেভাবেই থাকতে হবে, যাতে কারো সন্দেহ করার অবকাশ না থাকে যে বাড়িতে কেউ প্রবেশ করেছিল। গেট রুমের দরজা সেভাবেই ভেজিয়ে দিয়ে হাসান তারিকরা এসে গাড়িতে বসল। গাড়িতে বসেই ইউসুফ চিয়াং বলল, তারিক ভাই, কি বুঝলেন আপনি? রীতিমতো তো যুদ্ধ হয়ে গেছে। হাসান তারিক চিন্তা করছিল। বলল সে, হ্যাঁ তাই, কিন্তু যা দেখলাম তাতে লোক মরেছে এক পক্ষে,
বুঝতে পারছি না দ্বিতীয় পক্ষটি কে। যারা মরেছে তারা জেনারেল বরিসের পক্ষের, না অন্য কোনো পক্ষের। থামল একটু, তারপরেই আবার মুখ খুলল হাসান তারিক। বলল, থাক, এসব প্রশ্নের পালা। আমি এখন ভাবছি এ বাড়িটা আমাদের পাহারা দেয়া দরকার। জেনারেল বরিসের কেউ না কেউ এ বাড়িতে আসবেই। ইউসুফ চিয়াং ও আহমদ ইয়াং দুজনেই একসাথে বলে উঠল, ঠিক বলেছেন। সম্ভবত ওরা পুলিশের ঝামেলায় পড়ার ভয়ই পালিয়েছে। লাশ সৎকার করার জন্যে ওরা রাতেই আসবে। দিনেও তো আসতে পারে, বলল ইউসুফ চিয়াং। তা পারে, কিন্তু আজ আর আসবে বলে মনে করি না। সম্ভবত ওরা প্রতিপক্ষেরও ভয় করছে। অবশেষে আলোচনায় ঠিক করল সন্ধ্যায় তারা ফিরে আসবে এবং রাতে পাহারা দেবে। হাসান তারিকরা সন্ধ্যায় ফিরে এল সেই বাড়ির সামনে। সন্ধ্যার অন্ধকার তখনও ভালোভাবে নামেনি। বাড়িটির গেট, রুমের দিকে তাকিয়ে তাদের চক্ষু চড়ক গাছ। ইয়া বড় তালা ঝুলছে গেটে। সবার মনেই এক প্রশ্ন, কখন লাগালো তালা? তাহলে কেউ এসেছিল? হাসান তারিকের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। যখন একবার ওরা এসেছে তখন আবারও আসবে। অন্ধকার একটু নামলে বাড়িটির উত্তর পাশ ঘেঁষে যে বড় গাছটি আছে সেখানে গিয়ে ওরা চারজন অবস্থান নিল। ওখান থেকে উঠান এবং গেটের সামনেটা পরিষ্কার দেখা যায়। 3 রাত তারা ওইখানে বসে পাহারায় কাটিয়ে দিল। না, কেউ আসে না। সবাই হতাশ হল, কিন্তু হাসান তারিক নিশ্চিন্ত, ওরা আসবেই। 3 রাত পর হাসান দিনের বেলায়ও পাহারা বসাল, দুজন দুপুরের পরে, আর রাতে পাহারায় থাকবে সবাই। 7ম দিন বিকেলবেলা পাহারায় ছিল আহমদ ইয়াং এবং আবদুল্লায়েব। বেলা 3টার দিকে আহমদ ইয়াং হাঁপাতে হাঁপাতে এসে হাসান তারিককে বলল, বেলা 3টায় দুজন বাড়িতে ঢুকেছে। বাড়িতেই তারা আছে। তারা চীনা না রুশ? চীনা। হাসান তারিক এবং ইউসুফ চিয়াং শুয়েছিল। দুজনই উঠে বসল। তৈরি হয়ে তারা বেরিয়ে এল আহমদ ইয়াংয়ের সাথে। রাত যখন প্রায় 12টা, ইউসুফ চিয়াং হাসান তারিককে বলল, ওরা তো বেরুল না, আমরা তো ঢুকতে পারি। না ইউসুফ, বড় শিকার তো আসেনি। আমি জেনারেল বরিসের অপেক্ষা করছি, বলল হাসান তারিক। রাত তখন 12:30 হবে। এমন সময় হাসান তারিকরা দেখল গেটরুম দিয়ে একজন বাইরে বেরুল, তারপর আরেকজন। পরের জন প্রায় 3 ফিট লম্বা একটা বাক্স নিয়ে এল। তারপর ওরা দরজায় তালা লাগিয়ে বাক্সটি নিয়ে চলল উঠান পেরিয়ে। হাসান তারিক উঠে দাঁড়াল, বলল, আমরা ওদের ফলো করব। নিশ্চয় নতুন ঘাঁটিতে ওরা যাচ্ছে। ওরা দুজন সরু গলি পেরিয়ে বড় রাস্তায় উঠে দাঁড়িয়ে থাকা বেবি ট্যাক্সিতে উঠে বসল। ওদের বেবি ট্যাক্সি ছেড়ে দিল। ওদের বেবি ট্যাক্সির পেছনে ছুটে চলল হাসান তারিকদের গাড়ি। প্রায় 15 মিনিট চলার পর দেংশিয়াং রোডে একটা দোতলা বাড়ির গেটে গিয়ে গাড়িটা থামল। কাছে কুলে বাড়ি নেই, আশপাশটা অন্ধকার। হাসান তারিকদের গাড়ি প্রায় 200 গজ দূরে হেডলাইট নিভিয়ে অন্ধকারে দাঁড়িয়ে থাকল। বেবি ট্যাক্সি দাঁড়ানোর পর লোক দুটি গাড়ি থেকে বাক্সটি নিয়ে নেমে গেল। প্রায় মিনিট 15 পর বাড়ির গেট দিয়ে লোক দুটি বেরিয়ে এল। সবার হাতেই স্টেন গান। 5 জন লোক বেবিতে উঠল। আবার বেবিটি ছেড়ে দিল। হাসান তারিক ইউসুফ চিয়াংয়ের দিকে চেয়ে বলল, আমার সন্দেহ ঠিক হলে ওই 5 জনের লম্বাজন জেনারেল বরিস। ওরা কোনো অভিযানে যাচ্ছে। চলো ওদের পেছনে। প্রায় 20 মিনিট সরু আঁকাবাঁকা গলিপথে চলার পর গাড়ি উরুমচির অভিজাত এলাকা গুলিস্তান পৌঁছল। ইবনেসাদ রোডের একটা গাছে তলায় গিয়ে বেবি ট্যাক্সিটি থামল। হাসান তারিকদের গাড়ি হেডলাইট নিভিয়ে আসছিল। বেবি ট্যাক্সিটি দাঁড়ালে তারাও দাঁড়াল। যে গাছটির নিচে বেবি ট্যাক্সিটি দাঁড়াল তার গজ 50 সামনে একটা বিরাট বাড়ি। হাসান তারিক দেখল বেবি ট্যাক্সি থেকে 5 জন লোক নেমে ওই বাড়ির দিকে চলল। ওরা হাঁটা শুরু করলে হাসান তারিকদের গাড়ি ধীরে ধীরে নিঃশব্দে এসে বেবি ট্যাক্সিটার সামনে দাঁড়াল। হাসান তারিকরাও গাড়ি থেকে নামল। গাছের অন্ধকারে দাঁড়িয়ে তারা। ওদের 5 জনের একজন তরতর করে টেলিফোনের পিলারে উঠে টেলিফোনের তার কেটে দিতে লাগল। তারপর ওরা 5 জনেই পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল। হাসান তারিক গাছের অন্ধকার থেকে বেরিয়ে বাড়িটার এরিয়া এবং বিল্ডিংয়ের অবস্থানটা দেখে নিল। তারপর এসে ইউসুফ চিয়াংকে বলল, চলো আমরাও ভেতরে ঢুকব। সে কার কোনো সর্বনাশ করতে গেল কে জানে। ওরা 5 জন বাড়ির বড় গেটটির পূর্ব দিক দিয়ে পাঁচিল টপকে ছিল, আর হাসান তারিকরা গেটের পশ্চিম পাশের অন্ধকার মতো জায়গা দিয়ে পাঁচিল টপকাল।
মেলিগুলিদের বাসায় দুতলার সিঁড়ির মুখেই তাদের ফ্যামিলি বৈঠকখানা। নিচের তলার বৈঠকখানা বাইরের অতিথিদের অভ্যর্থনা জানাবার জন্য ব্যবহার হয়, আর দুতলার এ বৈঠকখানা ফ্যামিলি গ্যাদারিংয়ের জায়গা। এর উত্তর পাশেই দাদির ঘর, তার পরেরটাতেই থাকে মেলিগুলি। আরও উত্তরে ও পশ্চিমের ঘরগুলোতে থাকে মেলিগুলির বাবা, মা ও অন্যরা। মেলিগুলির আব্বা ও ভাইরা থাকে পিকিংয়ে, ওখানেই তাদের চাকুরি। মেলিগুলি তার দাদি, মা, ফুফু এবং অন্যদের নিয়ে এ বাড়িতে থাকে। ফ্যামিলি বৈঠকখানার দক্ষিণ দিকে পারিবারিক অতিথিদের থাকার স্থান। নিচের তলাতেও অতিথিখানা আছে, কিন্তু তা বাইরের লোকদের জন্যে। ফ্যামিলি বৈঠকখানার পশ্চিম দেয়ালে একটা দরজা, ওটা দিয়ে পাকঘর ও স্টোর রুমের দিকে যাওয়া যায়। ফ্যামিলি বৈঠকখানা কার্পেট ও অত্যন্ত মূল্যবান কাঠের সোফাসেট দিয়ে সাজানো। বাড়ির প্রধান গেটে একজন বিশ্বস্ত দারোয়ান থাকে। আহমদ মুসাকে নিয়ে আসার পর থেকে মেলিগুলি নিচের সিঁড়ির মুখে ওমর ওয়াং চাচাকে পাহারায় রেখেছে। সেদিন জেনারেল বরিসের তরফ থেকে কোনো আশঙ্কা মেলিগুলি করে কিনা এ প্রশ্নের মেলিগুলি না সূচক জবাব দিলেও মেলিগুলি কিন্তু একদিনের জন্যেও এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারেনি। আহত আহমদ মুসা সেদিন গাড়িতে ওঠার সময় রক্তমাখা রুমাল ও জামার আস্তিন বাইরে ফেলতে না দেয়া থেকেও সে বুঝেছে জেনারেল বরিস কতটা ভয়ের বস্তু। তাই মেলিগুলি রাতে ঘুমাতে পারে না। রাত 12টার পর উঠে সিঁড়ির মুখে বৈঠকখানা এবং দুতলার করিডোর দিয়ে পায়চারি করে বেড়ায়। সেদিন দাদি এটা ধরে ফেলেছে। তুই এই রাত দুটায় এভাবে পায়চারি করে বেড়াচ্ছিস কেন? এর আগেও একবার পায়ের শব্দ আমি শুনেছি, তুই কি? মেলিগুলি উত্তর দিয়েছে, হ্যাঁ দাদি। তারপর মেলিগুলি সব কথা দাদিকে খুলে বলেছে। শুনে আশঙ্কায় ও ভয়ে দাদির মুখ শুকিয়ে গেছে। বলেছে, তোর আশঙ্কার কথা মুসাকে বলিসনি কেন? না দাদি, উনি অসুস্থ, তার নিশ্চিন্ত থাকা দরকার। কয়েকদিন তো গেল, উনি উঠে চলাফেরা করতে পারলে আর ভয় থাকবে না। উনি জেনারেল বরিসের গোটা একটা বাহিনীকে বুদ্ধি ও শক্তির জোরে পরাজিত করে ওদের বন্দিখানা থেকে বেরিয়ে এসেছেন। সুস্থ হলে উনি একাই যথেষ্ট হন। দাদি মেলিগুলির মাথায় হাত বুলিয়ে বলেছে, বোন, তোর অনেক পুণ্য হবে। তুই আমাকে মাফ করিস। কত খারাপ ভেবেছি তোকে। তুই আমার বংশের গৌরব। মেলিগুলি দাদিকে জড়িয়ে ধরে বলেছে, না দাদি, তুমি এমন করে বলো না। তুমি দোয়া করো যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারেন। দাদি মেলিগুলিকে বুক থেকে সরিয়ে তার মুখ নিজের মুখের কাছে তুলে ধরে বলেছে, তুই তাকে যেতে দিতে পারবি? মেলিগুলি চোখ বুজে আবার দাদির কোলে মুখ লুকিয়েছে, কোনো উত্তর দেয়নি। মেলিগুলি নিত্যদিনের মতো সে রাতেও পায়চারি করছিল। রাত তখন 1:30। মেলিগুলি সর্বদর্শী হলে দেখতে পেত কি করে 3টি ছায়ামূর্তি তার দারোয়ান ও ওমর চাচাকে ক্লোরোফর্মে ঘুম পাড়িয়ে দোতলার সিঁড়ির দরজার তালাল্যাসার বিম দিয়ে গলিয়ে ওপরে উঠে আসছে, এবং কি করে আরও 2টি ছায়ামূর্তি বাড়ির পেছনে পানির পাইপ বেয়ে ওপরে উঠে এল। মেলিগুলি তখন বৈঠকখানার মুখে দাঁড়িয়ে সিঁড়ির মুখে পায়ের শব্দ শুনেই সে পেছন ফিরল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে 3 জন লোক, হাতে স্টেন গান। বিদ্যুৎ গতিতে মেলিগুলির পিস্তল ওপরে উঠে এল। ট্রিগারে আঙুল চেপে বসতে যাচ্ছে, এমন সময় পেছন থেকে বিড়ালের মতো ছুটে আসা এক ছায়ামূর্তি মেলিগুলির ডান হাতের উপর রিভলভারের বাট দিয়ে আঘাত করল। পিস্তল ছিটকে পড়ে গেল মেলিগুলির হাত থেকে, কিন্তু ক্ষিপ্র বেপরোয়া মেলিগুলি ছুটে গিয়ে পিস্তল তুলে নিয়ে ঘুরে দাঁড়াল। পিছন থেকে আঘাতকারী জেনারেল বরিসের দিকে নজর যেতেই মেলিগুলির পিস্তল উঠে এল তাকে লক্ষ্য করে, কিন্তু তার আগেই জেনারেল বরিসের সাইলেন্সার লাগানো রিভলভার গুলি বর্ষণ করল। গুলিটি মেলিগুলির পিস্তলে এসে আঘাত করল। গুলির আঘাতে মেলিগুলির শাহাদাত ও বুড়ো আঙুলের মাঝখানের কিছুটা অংশ ছিঁড়ে গেল। পিস্তলটি তার হাত থেকে ছিটকে পড়ে গেল। মেলিগুলি দক্ষিণের দরজা দিয়ে আহমদ মুসার রুমের দিকে ছুটতে গিয়েছিল, কিন্তু সিঁড়ির 3 জন লোক তাকে ঘিরে ধরল। জেনারেল বরিস এসে মেলিগুলির ওড়না দিয়ে তার মুখ শক্ত করে বেঁধে ফেলল। তারপর 3 জনের একজনকে লক্ষ্য করে বলল, ওয়াংচু, একে সোফার সাথে বেঁধে রাখো। মেলিগুলিকে বেঁধে ফেলা হল সোফার সাথে। জেনারেল বরিস বলল, সুন্দরী, সেদিনের অপমানের কথা আমি ভুলিনি। আর একদিন রাতে এসেছিলাম তোমাকে তুলে নিয়ে যেতে।
তুমি লেক হেভেনে গিয়েছিলে, পাইনি তোমাকে, কিন্তু বড় শিকারের সন্ধান পেয়ে গিয়েছিলাম। দুজন ছিলাম বলে সেদিন আহমদ মুসার গায়ে হাত দেইনি। আজ তোমাদের দুজনকেই যেতে হবে আমার মেহমানখানায়। বলে একজনকে সিঁড়ির মুখে ও এদিককার জন্যে পাহারায় রেখে অন্য দুজনকে নিয়ে আহমদ মুসার ঘরের দিকে চলল জেনারেল বরিস। আরেকজনকে আগেই সে ওখানে পাঠিয়েছিল। জেনারেল বরিস চলে যাবার মিনিটখানেক পর হাসান তারিকরা উঠে এল দোতলার সিঁড়ি দিয়ে। আগে হাসান তারিক, পেছনে ওরা তিনজন। বেড়ালের মতো নিঃশব্দে উঠেছে হাসান তারিক। মেলিগুলি চিৎকার করছিল, কিন্তু শক্ত করে বাঁধা মুখ থেকে অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছু বেরুচ্ছিল না। সে প্রাণপণে হাত পা ছুড়ছিল বাঁধন খোলার জন্যে। এখানে দাঁড়ানো জেনারেল বরিসের প্রহরী লোকটা মেলিগুলির ওই দৃশ্য দেখে কৌতুক করে বলল, এটা শুটিংয়ের সেট। তার কথা শেষ হল না, দুপ করে একটা শব্দ হল। গুঁড়ো হয়ে যাওয়া মাথা নিয়ে লোকটা নিঃশব্দে ঢলে পড়ে গেল মাটিতে। সিঁড়ির দিকে তাকাতেই মেলিগুলির চোখ পড়ল হাসান তারিকের ওপর। হাসান তারিক ছুটে এল মেলিগুলির কাছে, তাড়াতাড়ি মুখের বাঁধন খুলে দিয়ে বলল, আপনি? আপনার বাড়ি এটা? প্রশ্নের দিকে ভ্রুক্ষেপ না করে মেলি কেঁদে উঠল, বলল, আহমদ মুসাকে রক্ষা করুন, যান তাড়াতাড়ি। আহমদ মুসা? কোথায় তিনি? বিস্ময় আবেগে বিস্ফারিত হয়ে ওঠে হাসান তারিকের চোখ। মেলিগুলি মুখ ঘুরিয়ে দক্ষিণ দিক দেখিয়ে বলল, জেনারেল বরিশরা ওদিকে গেছে, যান তাড়াতাড়ি। হাসান তারিক দ্রুত আহমদ ইয়াংকে বলল, তুমি একে খুলে দাও, আমরা ওখানে যাচ্ছি। মেলিগুলির দাদি, মা, ফুফু তখন প্রায় বাকরুদ্ধ অবস্থায় ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। মেল্লিগুলি হাসান তারিককে বলল, না, আমাকে খুলতে হবে না, যান আপনারা। ওরা চারজন ছুটে চলে গেল দক্ষিণের দরজা দিয়ে। মেল্লিগুলির দাদি বাকরুদ্ধ হয়ে বসে পড়েছিল মেঝেতে। মা এসে মেলিগুলিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মেলিগুলি বলল, মা, শব্দ করো না, জেনারেল বরিস সতর্ক হবে, কিডন্যাপ করতে এসেছে ওরা আহমদ মুসাকে। ফুফু মেলিগুলির বাঁধন খুলে দিল। মেলিগুলির আহত হাত থেকে অবিরাম ঝরে পড়া রক্তে মেঝের সাদা কার্পেট অনেকখানি লাল হয়ে উঠেছে। তখনও রক্ত ঝরছে প্রবলভাবে। ফুফু ওড়না দিয়ে ক্ষতস্থানটি চেপে ধরল। এই সময় প্রায় একসাথেই স্টেনগানের ব্রাস ফায়ার এবং রিভলভারের শব্দ ভেসে এল। মেলিগুলি ডান হাত চেপে ধরে ছুকল ওদিকে, তার পেছনে মা, ফুফু এবং দাদিও। আহমদ মুসার ঘরের সামনে তিনটি রক্তাক্ত লাশ পড়ে আছে, আর পড়ে আছে ক্লোরোফোরম গ্যাস ট্রান্সমিশনের যন্ত্রপাতি ও নল। হাসান তারিক নক করল দরজায়। মেইলিগুলিও তাদের পেছন গিয়ে দাঁড়াল। দরজার কাছেই মেইলিগুলি এগিয়ে গিয়ে ডাক দিল, মা, চু, দরজা খোলো। দরজা খুলে গেল। দরজা খুলে মাচু একপাশে সরে দাঁড়াল। টেবিলে রিভলভার, তার পাশেই পা ঝুলিয়ে খাটে বসেছিল আহমদ মুসা। ভেতরে ছুটে গেল হাসান তারিক। আহমদ মুসা উঠে দাঁড়াল। দুজন দুজনকে জড়িয়ে ধরল গভীর আবেগে। কাঁদছিল হাসান তারিক। আহমদ মুসার দুচোখও ভিজে উঠেছিল। হাসান তারিকের পরে এগিয়ে এল আবদুল্লায়েব। আহমদ মুসা অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে থাকল তাকেও। আবদুল্লায়েবও কাঁদছিল। এই মিলন দৃশ্য দেখে কারোরই চোখ শুকনো ছিল না। সজল চোখ দুটি নিয়ে মেলিগুলি অনিমেষ চোখে তাকিয়ে আছে তাদের দিকে। রুমালে চোখ মুছে নিয়ে হাসান তারিক ইউসুফ চিয়াং ও আহমদ ইয়াংকে পরিচয় করিয়ে দিল আহমদ মুসার সাথে। ওদেরকেও বুকে জড়িয়ে ধরল আহমদ মুসা। ওদের দিকে গিয়েই আহমদ মুসার চোখ পড়েছিল মেলিগুলির উপর। ডান হাতে জড়ানো রক্তে লাল হয়ে যাওয়া ওড়নার দিকে তাকিয়ে চমকে উঠল আহমদ মুসা। খোঁড়াতে খোঁড়াতে একটু এগিয়ে এসে বলল, তুমি আহত মেলিগুলি? মেলিগুলি মুখ নিচু করল। হাসান তারিক বলল, উনিই প্রথম জেনারেল বরিশকে বাধা দেন। ওকে আহত করে সোফায় কাঠের সাথে বেঁধে রেখে সে আপনার এ রুমে আসে। আহমদ মুসা মাচুর দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো। আর দাদির দিকে চেয়ে বলল, দাদি, ওকে শুইয়ে দিন। হাসান তারিক এ সময় বলল, জেনারেল বরিসকে ধরতে চেয়েছিলাম, তাই ওকে মারিনি, কিন্তু ওর ডান হাত গুঁড়ো হয়ে গেছে। ঝুলন্ত গুঁড়ো হাত নিয়েই সে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়েছে। আপনি অনুমতি দিন, আমরা এখনই ওর ঘাঁটিতে হামলা করতে চাই। ওকে সময় দেয়া ঠিক হবে না। আমি তো এখন তোমাদের নেতা নই হাসান তারিক। হাসান তারিক এগিয়ে এসে আহমদ মুসার ডান হাত তুলে নিয়ে তাতে চুমু খেয়ে বলল, আপনি শুধু আমাদের নন, দুনিয়া জোড়া বিপ্লবী সংগঠনের নেতা।
আবদুল্লায়েব, ইউসুফ চিয়াং, আহমদ ইয়াং এসে ওই একইভাবে চুম্বন করল আহমদ মুসার হাত। আমি অবসর চেয়েছিলাম হাসান তারিক। পরাধীন মুসলমানদের হাহাকার যখন চারদিকে, তখন আল্লাহ আপনাকে অবসর দেবেন কেন মুসা ভাই? আহমদ মুসা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যাও হাসান তারিক, সকালেই কিন্তু চলে এসো। কিছু শুনতে পারলাম না তোমাদের কাছ থেকে। হাসান তারিকরা বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে মেলিগুলি বলল, এখন রাত 2টা, কোনো প্রকার সাবধান থাকার কি প্রয়োজন আছে? না মেলিগুলি, ওর সাথীরা সবাই নিহত, ওর ডান হাতটা শেষ, ও আপাতত আত্মরক্ষায় ব্যস্ত থাকবে। তাছাড়া হাসান তারিকরা ওর পিছু নিয়েছে। মেলিগুলি হাঁটতে শুরু করল তার ঘরের দিকে। মাচু আগেই ডাক্তার ডাকতে চলে গিয়েছিল। আহমদ মুসা মেলিগুলি চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ভাবল, কি অদ্ভুত মেয়ে! যন্ত্রণাদগ্ধ গুলিবিদ্ধ হাতের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ভাবছে আহমদ মুসার নিরাপত্তার কথাই।